বিষয়টা মানে খুব গুরুত্ব সহকারে আমি কয়েকবারই বলেছিলাম আপনার এখানে ধারাবাহিকভাবে। যখন আমাদের ইলেকশনটা চলতেছিল ফেব্রুয়ারি মাসে, তার আগে কিছু প্রেডিকশন আমি আপনাদেরকে বলেছিলাম যে বিএনপি যদি কোনো কারণে আহ, কোন একটা চালের ফাঁদে আটকায় যায়, তাহলে তাদের পরিণতি হবে খুব বীভৎস। কারণ হচ্ছে যে তারা আহ, এই ক্ষমতা নিতে যে তারা উল্টা তাদের রাজনীতিক এবং তাদের ধারাবাহিকতা হারাতে পারে। এবং তার থেকে বড় জিনিসটা আমি মনে করি, তারেক রহমান সাহেব যিনি তার জীবনের হুমকি মনে করে উনি দেশে আসতেছিলেন না, উনি দেশে আসলেন, এটা যদি আমি ঠিক তার ধারাবাহিকতা পিছনে চলে যাই, যা মানে তারেক জিয়ার মানে যে বিএনপির যে স্ট্যান্ড, এবং এর আগে যতগুলো বছরগুলোতে তারা স্ট্যান্ড নিয়েছিল, যতবার রাজনৈতিক স্ট্যান্ড নিয়েছিল, সেগুলো এক ধরনের গ্যাম্বলিং ছিল এবং প্রত্যেকবারই তারা বিভিন্ন রকমের ধাক্কা খেয়েছে। তার মধ্যে আমি যদি বলি, প্রেসিডেন্ট জিয়া উনি যখন মানে শেখ হাসিনাকে দেশে আসতে দিলেন এবং তারপরে তার 2.5 মাস পরে তার মৃত্যু হলো, এটা একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং সেটার জন্য তাকে ফল দিতে হয়েছে। হুম, ঠিক সিমিলারলি আপনি যদি 2008 সালে দেখেন, সেই সময় ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতা থেকে যাওয়ার জন্য আহ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে ম্যানিপুলেশন করা, সেই গ্যামলিং খেলতে যে তারা ক্ষমতা হারালো। এবং হুম, তারপরে 14 সালে তারা ইলেকশনে গেল না। এই ইলেকশনে গেল না, এই সময় দেখবেন যে তাদের ভেতরে তাদের যে নেতা, তাদের মধ্যে এক ধরনের রয়ের প্রভাব ছিল এবং তাদের মধ্যে দ্বিভক্ত ছিল, এবং এই দ্বিভক্ত হতে হতে তাদের রাজনীতি ওই সময় শেষ হয়ে গেল। আমি 24 সালে তাদের কোনো মানে স্পটে দেখলাম না। হঠাৎ করে 25 সালে আপনি দেখবেন যে বিএনপি জেগে উঠলো, উঠে দাঁড়ালো। মানে 24 সালের এই জুলাই এর ঘটনার পরে এটা মধ্যে যারা ফ্রন্ট লাইনে চলে আসলো, তাদের মধ্যে সালাউদ্দিন সাহেব চলে আসলো। তার মানে হুম, সালাউদ্দিন সাহেবের যদি আমি ধারাবাহিকতা দেখতাম যে হ্যাঁ উনি 2000 সালে ধারাবাহিকভাবে নেতার শীর্ষ নেতা ছিলেন, তারপরে 9 সালে হুম, শীর্ষ নেতা ছিলেন, তারপরে উনি অনেক বড় একটা সময় উনি দেশে থেকেছেন এবং জেল খেটেছেন, বা বেগম খালেদা জিয়ার পাশাপাশি রাজনীতিতে কোনো অবস্থান রেখেছেন। কিন্তু আমরা যেটা দেখলাম কি, উনি 10ই মে 2015 সালে উনি 62 দিন পরে ভারতের মেঘালয়ে হঠাৎ করে তাকে দেখা গেল এবং সেটা তাদের মিডিয়াতে প্রচার করা হলো। এবং সেখানে তাকে দেখানো হলো যে ওখানে উনি কোর্টে উঠতেছেন এবং কোর্টে উঠে ওনাকে এক ধরনের ওখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। এখন আমার কথা হচ্ছে, আপনি নর্মাল আইন যারা পড়ে বা নর্মাল যেটা বিশ্বাস করে, আপনি হুম, ইন্ডিয়াতে আমি যদি কালকে ধরা পড়ি, আমাকে কোনো না কোনো লিগালিটি তো দেখাতে হবে, আইদার আমি মানে ভিসাহীন ভাবে বাংলাদেশি কিনা সেটা হুম, যদি আমি প্রকাশ করি, তাহলে আমাকে বাংলাদেশের সাথে গভর্নমেন্টের সাথে যোগাযোগ হবে। বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে কি ফেরত নিয়ে আসবে, না উনি এখানে আমার জেল দিয়ে হবে, জরিমানা হবে, কিছু একটা তো বলবে। উনি দীর্ঘ সেই 15 সাল থেকে মানে 18 সালে উনি খালাস পেলেন, 2023 সাল পর্যন্ত উনি ভারতে থাকলেন। হোয়াট ওয়াজ দ্য স্ট্যাটাস? এইটা নিয়ে প্রসঙ্গটা খুব পরিষ্কার। এই পরিষ্কারের জন্য অন্য কোনো বোঝার কোনো দরকার নাই। এখন আসেন তার পরবর্তীতে, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এখন যে উনি স্ট্যান্ডটা নিয়েছেন, সেই হুম, স্ট্যান্ডটার মধ্যে কি দাঁড়াইছে, সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়াইছে হচ্ছে গত সপ্তাহে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, যে প্রজ্ঞাপনে ওনাকে ক্ষমতায়ন করা হয়েছে। কিরকম ক্ষমতায়ন? স্পেশাল ক্ষমতায়ন। যদি হুম, তারেক রহমান সাহেব অনুপস্থিত থাকেন, তাহলে আমার প্রসঙ্গটা হচ্ছে ওদিকে, কেন অনুপস্থিত থাকবেন? এর আগে কি বাংলাদেশে কোনো রাজনীতিতে এরকম কোনো প্রজ্ঞাপন জারির কোনো ইনস্টেন্সেস আছে বাংলাদেশে? নাই। দেখেন, আমি যদি আপনি আবার আপনার ইরানের যুদ্ধের সাথে করি, খোমেনি মারা গেছে, তাহলে পরবর্তী খোমেনি নির্ধারণ কারা করেছে? তাদের একটা খোমেনি নির্ধারণ করার জন্য তাদের একটা সুরা মানে 84 জন 80 জনের একটা বোর্ড আছে, সেই বোর্ড নির্ধারণ করে যে কে পরবর্তীতে ক্ষমতায় হবেন। তো হুম, আমাদের দেশের কনস্টিটিউশনে বলবেন, উনি যে কনস্টিটিউশনে গল্প বলেন বা যেটাই বলেন, এখানে একটা পদ্ধতি আছে। উনি নতুন করে একটা পদ্ধতি নিয়ে আসলেন কিভাবে? এবং এই পদ্ধতিটা প্রজ্ঞাপন জারি করার পরে বোঝাই যাচ্ছে যে উনি প্রত্যেকটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, যেমন ধরেন ডিজিএফআই, এনএসআই, পুলিশ বাহিনী, মানে প্রত্যেকটা ক্ষমতা রাখার জন্য যে সকল বাহিনী আছে, এইগুলোর কন্ট্রোল উনি রাখতে চান। কখন রাখতে চান? যদি তারেক রহমান যদি উনি ওনাদের মানে দাবার গুটির মতো যদি ব্যবহৃত উনি না হন, তাহলে ওনার পরিণতি যে ওনার বাবার মতো জিয়ার মতো হবে না, আমি এরকম হুম, ভাবছি না। আমি একটা রিস্ক ফিল করতেছি যে আমাদের দেশে একটা খুব খারাপ সময় আসতে যাচ্ছে। এই হুম, সালাউদ্দিন সাহেবের যে বেগে উনি আগাচ্ছেন, এবং এই বেগটা যদি আমাদের প্রেডিকশন অনুযায়ী ওইটাই হয়ে থাকে, তাহলে আমরা ভবিষ্যতে খুব খারাপ একটা সময় দেখতে যাচ্ছি। মনে করেন যে ঈদের পরে যদি জামাত ইসলামী আন্দোলন নামে, যে জুলাই সনদের ব্যাপারে এবং হুম, গণভোটের ব্যাপারে তাদের অবস্থানকে তুলে ধরার জন্য যদি আগাতে থাকে, এবং তখন যদি
তারেক রহমান সাহেব যদি লেথাল ব্যবহার করে এদেরকে না থামাতে রাজি না হন বা এরকম কোনো সিচুয়েশন হয়, তাহলে ওনাকেও যে ওনার যে জীবনের হুমকি নাই আমি সেটা মনে করি না। ওনাকেও হুমকি আছে, উনিও হয়তো এলিমিনেটেড হয়ে যেতে পারেন। তখন হয়তো এই সালাউদ্দিন সাহেবকে সামনে নিয়ে আসা হতে পারে, কারণ উনি যে রয়ের এজেন্ট এই বিষয় নিয়ে সন্দেহ নাই, একটা প্রমাণিত আছে। সন্দেহ এক জিনিস আর প্রমাণ অনেক জিনিস। আমি তো আপনাকে একদম ডেট ওয়াইজ বললাম যে উনি ইন্ডিয়াতে কোন স্ট্যাটাসে ছিলেন, এটা যেহেতু উনি প্রমাণ করেন নাই এবং উনি গুম কমিশনে সাক্ষ্য দেয়া এবং উনি যে যাবেন সেটাও উনি এক প্রকার বাধ্য হয়েছেন। উনি পুরো একটা বছর উনি কমিশনে যান না। এক প্রকার যখন মিডিয়াতে খুব প্রেশার সৃষ্টি করা হলো যে সালাউদ্দিন সাহেব কেন গুম কমিশনে কেস করছেন না, তখন উনি যে কেস করলেন, কিন্তু সেই দেখেন ওইটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং এই সরকারে এসে উনি প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে তাজুল সাহেবকে এই কমিশন থেকে সরিয়ে দিয়েছেন। এবং দেখেন উনি যাকে বসিয়েছেন, যাকে নিয়ে হাদি হত্যার সাথে জড়িত হওয়ার মতো কন্ট্রোভার্সিয়াল লোককে ওখানে নিয়ে আসছেন। উনি এস আলম ব্যাপারে ওনার সাথে একদম স্পেসিফিক ওনার উনি যে রাজনৈতিক ভাবে যখন চিটাগাঙে উনি মানে রাস্তায় নেমেছেন, সেই গাড়িটা পর্যন্ত এস আলমের গাড়ি ব্যবহার করা এবং এই একই এস আলমের সাথে সম্পৃক্ত থাকার কারণে চুপ্পুর কথাটা পরিষ্কারভাবে জানা যায়, যেহেতু উনি ইসলামী ব্যাংকের বোর্ডে ছিলেন এবং তখনই এস আলমকে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকের রিজার্ভ থেকে বের করে দেওয়া হয়েছে ভুয়া নাম দিয়ে, ভুয়া কোম্পানি দিয়ে। একই সময় এই এসালাম, এই চুপ্পু এবং এই সালাউদ্দিন সাহেব, এই কানেক্টিভিটিটা পরিষ্কার বোঝা যায় যে এখানে একটা কানেকশন আছে। এখন আসেন আমাদের মূল বক্তব্য হচ্ছে যে তারেক রহমান সাহেব আসলে কোন দিকে আছেন। আমি যেটা মনে করি উনি হচ্ছে ফাটা বাসে আটকায় গেছেন। ওনাকে আমি বলবো ফাটা বাসে, কারণ উনি গিলতে চাইছেন ক্ষমতা, কিন্তু সাথে নিয়েছেন হচ্ছে সবচেয়ে ধারালো এবং সবচেয়ে লেথাল একটা মানে বানানো অস্ত্র, যেগুলো রয়ের দিয়ে বানানো অস্ত্রগুলোকে উনি সাথে নিয়ে এই এই ক্ষমতায়ন করতে গেছেন এবং এই ক্ষমতাতে উনি নিজের রিস্ক তো যেমন বাড়িয়েছেন, আমাদের দেশের রিস্ক বাড়িয়ে ফেলেছেন। এখন উনি কি করবেন, কি ধরনের সিদ্ধান্ত নেবেন, উনি কি সালাউদ্দিন সাহেবকে তার মন্ত্রিসভায় রাখবেন না বের করে দিবেন, কিভাবে কি করবেন, এটা জনগণ দেখতে চাচ্ছে। জনগণ খুব উৎকণ্ঠা হয়ে গেছে। দেখেন আগের মতো ওই সিচুয়েশন নাই যে র একটা পিছন দিয়ে খেলবে, যেমন আমাদের সময় যেটা ছিল 2009 সালে আমাকে ডিজেফাইতে নিয়ে যে 3 মাস রাখা গেছিল। 14 সালে মানে মানুষকে গুম করা যেত, জাস্ট মুখের কথায় নোটিশে মানুষজনকে তুলে নেওয়া যেত। এখন আর ওই পরিস্থিতি নাই। এখন মিডিয়া, এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে। এখন সালাউদ্দিন সাহেবের এই একটা প্রজ্ঞাপন সারা মিডিয়া জগতে এবং সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে যেভাবে উচ্চারিত হচ্ছে, তাই তো এই জন্য অত সহজ নয় যে তারা যত মনে করতেছে যে ক্ষমতাটা ধরে রাখার জন্য যে মেকানিজম গুলো ইউজ করবে, এটা এত সহজ হবে না। এটা ইন্টারনাল পলিটিক্স এর মানুষের সচেতনতা অনেক চেঞ্জ হয়ে গেছে। হাদি মৃত্যুর পরে মানুষ মনে হচ্ছে আরো জেগে উঠেছে। আন্দোলন হচ্ছে না তার মানে এই নয় যে যে কোনো সময় আন্দোলন হবে না। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে ঈদের পরে একটা আন্দোলনের আভাস এইটা অলরেডি আসছে এবং সেটারই একটা কাউন্টার মেকানিজম হিসেবে এইগুলো মানে যে গ্রুপটা আসলে পেছনে কাজ করে, আমি অনেকবারই বলেছি যে প্রত্যেকটা সরকারের পেছনে আরেকটা সিন্ডিকেশন কাজ করে এবং এই সিন্ডিকেশন গুলোকেই নারিশ করে হচ্ছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো, যেমন ডিজিএফআই, এরা নারিশ করে। এই যে গ্রুপগুলো, তারা এই ইন্ডিকেশনের ভিত্তিতে তারা তৈরি হচ্ছে। এখন আপনার দেখার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশন যদি তার ক্ষমতা ঠিক মতো নিজস্বতা নিয়ে ব্যবহার করতে পারে, তাহলে হয়তো এরা সাকসেসফুল হবে না। যেমন ধরেন